তাহাদের কথার আজকের নিবেদন নিতুর দিদি শাশুড়ি। কলমে দেবিকা মিত্র, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। নিতু এক ছোট্ট পরিবার থেকে বিয়ে হয়ে এই 51বর্তী পরিবারে এসে পড়ে। এখানে নিতুর 3 শাশুড়ি, শ্বশুর আর তাদের ছেলে মেয়ে এবং ওনাদের ছেলের বউ, জামাই আর নাতি নাতনি ছাড়াও ছিলেন এই বাড়ির বটবৃক্ষ প্রায় 90 ছুঁই ছুঁই বনলতা চক্রবর্তী। নিতু হল বনলতা দেবীর ছোট ছেলে, মানে অংশুমানের বড় ছেলে, অজয়ের স্ত্রী। নাত বউ নিতুকে বনলতা দেবী খুব স্নেহ করতেন। ওনার অন্য নাতিদেরও বিয়ে হয়ে গেছে, তাদের বউদেরও ভালোবাসতেন, তবে নিতুকে খুব বেশি ভালোবাসতেন। নিতু শিক্ষিতা, রুচিশীলা এক মেয়ে, যুক্তি ছাড়া কোনো কুসংস্কারের ধার ধারে না, তাই সবার সাথে ওর ঠিকমতো বনিবনাই হয় না। এই বাড়িতে আবার আচার বিচার একটু বেশি, এটা ধরবে না, ওটা ধরবে না, এটা করতে নেই, ওটা করতে নেই, লেগেই আছে। ভুলবশত কেউ কিছু ধরে ফেললে চলে শুদ্ধিকরণ, যেটা নিতুর একদম পছন্দ নয়। সবাই যেটা কোনো প্রতিবাদ না করেই মেনে নেয়, নিতু কিন্তু সেটা পারে না। এই নিয়েই চলে তর্কাতর্কি। বিয়ে হয়ে আসার পর থেকেই ওর এইসব বাজবিচার দেখে খুব অবাক লাগে। কেন সিঁদুর পরনি? মাথা ফাঁকা কেন? ও বাবা, হাত খালি কেন? ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে নিতুর কান ঝালাপালা হয়ে যায়। প্রথম প্রথম সে সব মেনে নেয়। আসলে নতুন বউ ছিল বলেই মুখ বুজে সব সহ্য করত, কিন্তু একটু পুরনো হতেই চলে বাকবিতণ্ডা। নিতুর শ্বশুর বাড়িটা খুব পুরনো আমলের বাড়ি। চৌকাঠটা বেশ উঁচু, বেশ ভালো লাগে বসতে। একদিন সন্ধ্যার সময় নিতু চৌকাঠের ওপর বসে ওর বড় যা মণিমালার সাথে গল্প করছিল। মণিমালা ওকে বারণ করে বলল, নিতু, চৌকাঠে বসিস না। কিন্তু ও তাতে পাত্তা না দিয়ে গল্প করতে থাকলো। এমন সময় ওখান দিয়ে নিতুর শাশুড়ি মা যাচ্ছিলেন। ওকে চৌকাঠের ওপর বসে থাকতে দেখে রাগ দেখিয়ে বললেন, এ কেমন কাজ তোর? সন্ধ্যার সময় চৌকাঠের ওপর বসে আছিস? এতে মা লক্ষ্মী রাগ করেন। তুই কি কিচ্ছু জানিস না? তোর মা কি তোকে কিচ্ছু শেখায়নি? নিতু ভীষণ রেগে গিয়ে বলে ওঠে, আমার মা আসল মানুষ হওয়ার শিক্ষাটা দিয়েছেন, কুসংস্কারের কুশিক্ষাগুলো দেননি। তাছাড়া চৌকাঠে বসলে মা লক্ষ্মী রাগ করতে যাবেন কেন? আচ্ছা মা, তোমাকে কি সে কথা মা লক্ষ্মী তোমার কানে কানে বলেছেন যে ওনার এতে খুব অসুবিধে হচ্ছে, তাই উনি রাগ করবেন? নিতুর কথা শুনে শাশুড়িমা প্রচণ্ড রেগে গেলেন। তুই ভীষণ তর্ক করিস। বাবু কি দেখে যে তোকে বউ করে আনলো তা কে জানে। বারে বারে বলেছিলাম এ মেয়ে ভালো হবে না, সে কথা শুনলো আমার কথা? ওকেই বিয়ে করবে বলে জেদ ধরে বসলো। কথাগুলো বলতে বলতে উনি অন্য ঘরে চলে গেলেন। জুটেছে আমার কপালে যত সব। নিতু চিৎকার করে বলল, মা লক্ষ্মী রাগ করেছেন কিনা বুঝতে পারছি না, তবে তুমি যে রাগ করেছ সেটা বুঝতে পারলাম। আসলে তোমার যাওয়া আসা করতে অনেক জায়গা লাগে তো, আর সেটার অসুবিধা হচ্ছে বলেই মা লক্ষ্মীর ঘাড়ে দোষ দিয়ে দিলে। চোখ টিপে এই কথাগুলো বলে হেসে ফেলল নিতু। মণিমালা বলে, তুই পারিসও বটে। ওহো, মণিমালাকে তাই তো বলা হয়নি। ও হলো নিতুর বড় জ্যাঠ শ্বশুরের বড় ছেলের
বউ, মানে এই বাড়ির বড় বউ। ওর সাথে নিতুর খুব ভাব। তবে মণিমালাও এই বাড়ির কুসংস্কারের বেড়াজালে আটকে। মণিমালাকে 3 শাশুড়িমা বেশ পছন্দ করেন। মেজ শ্বশুরের এক ছেলে সুজয়, ওর বউ মৌমিতা খুব শান্ত প্রকৃতির, তাই সব সময় চুপচাপ থাকে। এই বাড়িতে এখনো পর্যন্ত বনলতা দেবীর 3 নাতির বিয়ে হয়েছে। বাকি আর একজন বিজয়, সে নিতুর নিজের দেওর, এখনো পড়াশোনা করছে। বনলতা দেবীর 2 নাতনি, তাদেরও বিয়ে হয়ে গেছে। আর আছে বনলতার 2 পুতি আর 1 পুতনি। বনলতা দেবী তখনকার আমলের বিধবা, তাই নিরামিষাশী, ছোঁয়াছুঁই খান না। এই বাড়ির একতলার দক্ষিণ দিকের ঘরে উনি থাকেন। খুব একটা ঘর থেকে বেরোন না, তবে খাবার সময় খাবার ঘরে আসেন একসাথে খাবেন বলে। যদিও বা ওনার টেবিল আলাদা আর খাওয়াও, তবু সবার সাথে গল্প করতে করতে খেতে উনি পছন্দ করেন। খাবার ঘরে ওনার জন্য একটা ছোট্ট শ্বেতপাথরের টেবিল আছে, আর তার সাথে একটা কাঠের চেয়ার, যেটাতে একমাত্র উনিই বসেন, কেউ ভুলেও বসে না। তবে পুতি পুতনিরা বসলে সেটাকে গোবর জল দিয়ে ধুতে হয়, অবশ্য উনি যদি দেখতে পান তবেই। ওনার রান্না একমাত্র ওনার বড় বউ ছাড়া কেউ করেন না। উনি শুদ্ধ বস্ত্রে ওনার নিরামিষ বাসনে ওনার ঘরের এক কোণে রাখা কেরোসিনের স্টোভে ভাতে ভাত রান্না করে দেন। বনলতা দেবী একবেলা সেদ্ধ ভাত ঘি দিয়ে খান, তবে সাথে দুধ কলাও থাকে। বনলতা দেবী এই বাড়ির সব বাছবিচারের প্রতিষ্ঠাতা। আগে নাকি খুব দম্ভ ছিল, এখন চুপসে গেছেন বয়সের ভারে। এই কথাটা অবশ্য নিতু ওর শাশুড়ি মায়ের কাছে শুনেছে। সব মেয়ে বউরা একসাথে খেতে বসার রীতি আছে এই বাড়িতে, তবে ছেলেরা কখনোই মেয়েদের সাথে খেতে বসেন না। তাদের খাওয়া হলে তবেই বাড়ির মেয়ে বউরা খেতে বসে। নতুন বিয়ে হয়ে আসার পর নিতু একদিন ওর বর যেখানে খেতে বসেছে সেখানে বসে পড়ে খাওয়ার জন্য। হঠাৎ করেই ওর বড় শাশুড়ি মা সেটা দেখে চিৎকার করে ওঠেন, বলেন, এ কি সৃষ্টি ছাড়া কাজ রে তোর নতুন বউ, তুই ছেলেদের মাঝে খেতে বসে গেলি? লজ্জা বলতে কিচ্ছু নেই তোর? ছেলেদের সামনে মেয়েদের খেতে আছে? উঠে আয়, উঠে আয় বলছি, এক্ষুনি মা দেখতে পেলে বাড়ি মাথায় করবেন। নিতু যখন ওর বরের পাশে খেতে বসে তখন বাড়ির অন্য পুরুষেরা হাঁ করে ওকে অবাক চোখে দেখে, আর অজয় ওকে ইশারা করে উঠে যেতে বলে। নিতু ওদের চেয়ে দেখা বা অজয়ের ইশারার কিচ্ছু মানে বুঝতে না পেরে বলে, বড্ড খিদে পেয়েছে, সেই কোন সকালে 2টো লুচি খেয়েছি, সেটা হজম হয়ে গেছে। তোমরা বাবা বড্ড দেরি করে দুপুরের খাবার খাও, আমাদের বাড়িতে বেলা 12:30টার মধ্যেই খাওয়া হয়ে যায়। এর মাঝে বড় জেঠিমার কথাগুলো শুনে নিতু অবাক হয়ে যায়। নিতু বলে, যা বাবা, আমি আবার কি করলুম? আমার খিদে পেয়েছে তাই খেতে বসেছি, এতে আবার লজ্জার কি আছে? তুমিই তো কাল বললে নতুন বউ লজ্জা করে খাবি না, যখন খিদে পাবে তখন তোর যা ইচ্ছে তাই খাবি, এটা তো এখন থেকে তোর বাড়ি। তাহলে এখন এ কথা বলছো কেন? মণিমালা জোর করে ওকে ওখান থেকে তুলে নিয়ে যায়। নিতুর খুব রাগ হয়, তবু সেদিন মেনে নেয় ওদের সেই কুসংস্কারকে। এইভাবেই বছর ঘুরতে যায়। নিতু এখন কিছুটা হলেও বাজ বিচারগুলো বুঝতে পেরেছে, তবে কিছুতেই মানতে রাজি নয়। প্রতিটা বাজ বিচারের যুক্তি দেখাতে হয় নিতুকে। যদি যুক্তিগুলো মানানসই হয় তবে সেটা মেনে নেয়, না হলে তর্ক আরম্ভ করে দেয়। এই বাড়িতে নিতুকে ওর বড় যা মণিমালা আর দিদি শাশুড়ি বনলতা দেবী ছাড়া কেউই তেমন পছন্দ করে না, তাই যত গল্প ওনাদের সাথে।
সময় সুযোগ পেলেই বনলতা দেবী মানে ঠাম্মির ঘরে ঢুকে পড়ে নিতু। তবে এখানেও একটা শর্ত আছে, নোংরা কাপড়ে এই ঘরে ঢোকার নিয়ম নেই, কাঁচা কাপড় পরে তবেই ঢুকতে পারবে। তাই ইচ্ছে থাকলেও নিতু সাহস করে খুব একটা এই ঘরে ঢোকে না। এই নিয়েও একদিন ঠাম্মির সাথে তর্ক লেগে গেছিল। সেদিনও মণিমালা ওকে বাঁচিয়েছিল। ওকে কায়দা করে কাজের অজুহাত দিয়ে সেদিন যদি ডেকে না নিত তাহলে হয়তো দক্ষযজ্ঞ বেঁধে যেত। কয়েকদিন ধরে বনলতা দেবীর শরীর ঠিক নেই। বার্ধক্যজনিত কারণে শরীর খারাপ, খাওয়াতে একদম রুচি নেই। এমনিতেই দাঁত নেই বলে কোনো খাবার চিবিয়ে খেতে পারেন না, সবই নরম খাবার খান। ফলমূল সব রস করে দিতে হয়। নিতুই ভার নিয়েছে ওনাকে সুস্থ করে তোলার, আর দুদিনের মধ্যেই বনলতা দেবী সুস্থ হয়েও ওঠেন। এই অসুস্থতার সময় নিতু ওনার সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছে। ওনার জীবনের অনেক গল্প শুনেছে। উনি গল্প করতে করতে বলেন, মাছ ছাড়া উনি ভাত খেতে পারতেন না। যখন বিধবা হন তখন ওনার মাত্র 29 বছর বয়স ছিল। সেই থেকেই নিরামিষ খেয়ে আসছেন। তখন ভাত খেতে খুব কষ্ট হতো, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প করেন। কয়েকদিন ধরেই বনলতা দেবীর ব্যবহারে কেমন যেন একটা লাগছে নিতু। একটু যেন বেশি খাই খাই করছেন। একবার বলছেন ভাজা বাদাম গুঁড়ো করে দিতে, তো পর মুহূর্তেই বলছেন একটু আলু সেদ্ধ করে মরিচ গুঁড়ো করে দিতে। এখন যে কেবল নিজের ঘরের স্টোভে রান্না করা খাবারই খাচ্ছেন তা নয়, আমি শেষ এলে রান্না খেতেও যেন ওনার আপত্তি নেই। দিন কয়েক হলো এই বাড়িতে এক নতুন উৎপাত শুরু হয়েছে। প্রায় দিনই দেখা যাচ্ছে মাছের কালিয়া বা ঝোল থেকে কিছুটা অংশ খাওয়া, আবার কোনোদিন দেখা যাচ্ছে রান্না করা ডিমের কুসুম নেই। সবাই অবাক। বাড়িতে কাজের লোক ঢোকে না, রান্নার লোক নেই, এক প্রকার বাইরের কেউই রান্নাঘরে ঢোকে না। তাহলে খাচ্ছে কে? কেউ বলছে বেড়ালের কাণ্ড, আবার কেউ বলছে বাড়িরই কেউ করছে, আবার কেউ বলছে আচ্ছা বেড়াল ঢুকবে কোথা থেকে, জানলায় নেট লাগানো আছে তো। তাছাড়া বেড়াল মাছ খেলে সবটাই খাবে, একটুখানি কেটে নিশ্চয়ই খাবে না। আবার ডিমের ভেতর থেকে কুসুম বের করেও খাবে না। আবার কেউ বলছে কি যে হলো, আগে তো এমন ঘটনা কোনোদিনই ঘটেনি। নিতু এই বাড়িতে নতুন, তাই ওর খুব লজ্জা করছে। তবে চোর ও ধরবেই, এমনই প্রতিজ্ঞা মনে মনে করে ফেলে। একদিন নিতু কি একটা কাজে রান্নাঘরে ঢুকে দেখে বনলতা দেবী ওদের রান্না করা মাছের ঝোলের পাত্রটার ঢাকা খুলে হাত দিয়ে কি একটা তুলে মুখে দিয়ে মাড়ি দিয়ে চিবিয়ে খাচ্ছেন। উনাকে দেখে নিতু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি করছো এখানে? উনি ভয় পেয়ে মুখের খাবারটা ফেলে দিয়ে বলেন, না মানে আমার গামছাটা খুঁজে পাচ্ছি না, সেটা খুঁজছি। নিতু বুঝতে পারে সব ব্যাপারটা। ও আস্তে করে ঠাম্মির কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ঠাম্মি তুমি খাও, আমি কাউকে বলবো না, এই নাও। বলে এক টুকরো মাছের কাঁটা ছাড়িয়ে ওনার মুখে দিয়ে দেয়। উনি মাড়ি দিয়ে চিবোতে থাকেন। হঠাৎ করেই রান্নাঘরে নিতুর শাশুড়িমা ঢুকে এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন, এই দেখে যাও সবাই, নিতু মাকে মাছ খাইয়ে দিচ্ছে। উনি চিৎকার করে বলতে থাকেন, এ কি অনাসৃষ্টি কাণ্ড, সংসারে কি অমঙ্গল ঘটবে তা কে জানে, কি করে ওনাকে শুদ্ধ করা হবে তা ভগবানই জানেন। হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো এই পাপের হাত থেকে। উনি যে পাপে পচে গলে মরবেন। এই বয়সে এসে কেউ মাছ মাংস খায়?
ছি 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 ছি, লোকে জানলে কি বলবে। ততক্ষণে বাড়ির বেশিরভাগ লোক চলে এসেছে রান্নাঘরের মধ্যে। বনলতা দেবী ওদের দেখে নিরুত্তাপ থাকেন, যেন কোনো কিছুই হয়নি। নিতু ওনাকে ধরে দাঁড়িয়ে বলে, চুপ করো মা, কিসের অমঙ্গলের কথা বলছো? আর শুদ্ধ করবেই বা কাকে? সামান্য এক টুকরো মাছ খেয়ে ঠাম্মিকে শুদ্ধ হতে হবে কেন? তোমরাই তো বলো, নিজের রুচিতে খাও আর পরের রুচিতে চলো, যাতে খারাপ না বলে কেউ। এখানে ঠাম্মির ইচ্ছে হয়েছে তাই মাছ খেয়েছে, তাতে অপরাধ কোথায়? এই নিয়ে ধুমধুমার কাণ্ড হয়ে যায়। কেউ বলে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, কেউ বলে মরণের আগে এমন খিদেই হয়, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা। বনলতা দেবী কিন্তু নিরুত্তাপ, কোনো হেলদোল নেই। ওনাকে ওনার ঘরে নিতু দিয়ে আসে। সেদিন দুপুরে উনি ঠিক সময় মতোই খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করেন। তবে দেখে মনে হচ্ছে সেদ্ধ ভাত খাওয়াতে তেমন রুচি নেই। নিতুর কিন্তু ইচ্ছে হয়েছিল ওর ভাগের মাছটা ওনাকে দিতে, কিন্তু বেলায় ঘটে যাওয়া ঘটনার পর আর সাহস হয়নি। সেদিন রাতেই ঘুমের মধ্যে বনলতা দেবী মারা যান। নিতু খুব কান্নাকাটি করে। ওর ইচ্ছে ছিল ওনার পছন্দের কাজরি মাছের ঝাল চচ্চড়ি করে খাওয়ানোর। সেটা করতে না পেরে খুব আফসোস হচ্ছে। যথাসময় ওনার দাহ কাজ মিটে যায়। এখন বাড়িতে অশৌচ চলছে। ঘাট কাজের পরে শ্রাদ্ধ শান্তির কাজও মিটে যায়। একদিন পর নিয়ম ভঙ্গ হবে। সেদিনই লোকজন, আত্মীয় স্বজন নিমন্ত্রিত। প্রচুর রান্না হচ্ছে, মাছই হচ্ছে ৩-৪ রকমের। নিতু একসময় অজয়কে দিয়ে কাজরি মাছ আনায় বাজার থেকে, পরে সেই মাছের ঝাল চচ্চড়ি রান্না করে। তারপরে একটা মাটির খুঁড়িতে করে ওনার ঘরের জানলায় রেখে চোখ বন্ধ করে ওনাকে মনে মনে স্মরণ করে বলে, ঠাম্মি, এই অভাগীকে ক্ষমা করো। যদি আগে জানতে পারতাম তোমার মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, তাহলে সকলের সামনেই তোমার মনের ইচ্ছে পূরণ করতাম। বেঁচে থাকতে তোমার পছন্দের মাছ খাওয়াতে পারলাম না, এটাই আমার আফসোস। আজ তোমার পছন্দের মাছ রান্না করেছি, খেয়ে নিও। বলেই চোখ খুলে দেখে মাছের পাত্রটা একদম খালি। মনে হচ্ছে কেউ যেন চেটেপুটে খেয়ে নিয়েছে। আনন্দে নিতুর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। মনে মনে নিতু বলে, তোমার শেষ ইচ্ছে তুমিই পূরণ করে নিয়েছ। আগে জানতে পারলে সকলের সামনে তোমাকে তোমার প্রিয় মাছ রান্না করেই খাওয়াতাম। সারা জীবনের আফসোস রয়ে গেল। ভালো থেকো, পরের জন্মে যেন তোমাকেই ঠাম্মি রূপে পাই। শুনলেন নিতুর দিদি শাশুড়ি। কলমে দেবিকা মিত্র। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।